আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। লাদাখ সীমান্তে নতুন উত্তেজনার মধ্যে চীনের আরও 118টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এই তালিকায় রয়েছে জনপ্রিয় অনলাইন গোলাগুলির খেলা পাবজি মোবাইল। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, মর্যাদা, প্রতিরক্ষা এবং সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত জুনে টিকটক সহ 59টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। গত মে মাস থেকেই লাদাখে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। গত 15 জুন দুদেশের সৈন্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষে প্রাণ হারায় ভারতের 23 জন সেনা। তারপর থেকে সীমান্তে শান্তি ফেরাতে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে, তবে চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এর মধ্যেই গত 29 আগস্ট লাদাখ সীমান্তে ভারতের ভূখণ্ডের চীনা সৈন্যদের প্রবেশ ঠেকিয়ে দেওয়ার দাবি করে ভারতীয় সেনাবাহিনী। এ সময় আরও একজন ভারতীয় সৈন্য প্রাণ হারান। জুনের সীমান্ত সংঘাতের পর ওই মাসেই চীনের নির্মিত জনপ্রিয় 59টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এসব অ্যাপ নিষিদ্ধ করা হয়। আর এবারে নতুন উত্তেজনার পর দেশটির আরও 118টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপের ব্যাখ্যায় ভারতের আইটি মন্ত্রণালয় জানিয়েছে, এসব অ্যাপের মাধ্যমে তথ্য চুরি এবং ভারতের বাইরের সার্ভারে তা পাচারে বহু অভিযোগ পাওয়া গেছে। ভারতে নতুন করে নিষিদ্ধের তালিকায় যুক্ত হওয়া গেম পাবজি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান চীনের টানসেন্ট। বিশ্বের শীর্ষ 5টি স্মার্টফোন গেমের একটি এটি। 73 কোটি 40 লাখেরও বেশিবার এটি ডাউনলোড করা হয়েছে। ভারতে গেমটির সক্রিয় খেলোয়াড় রয়েছে প্রায় 5 কোটি। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় কাতার, যেখানে ফিলিস্তিনের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। বুধবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। 1979 সালে মিশর ও 1994 সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গত 13 আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। এই অঞ্চলের আরও কয়েকটি দেশ একই ধরনের চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা। আর সে লক্ষ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার। বুধবার জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি জানান, তার দেশ 2002 সালে নেওয়া আরব শান্তি উদ্যোগের প্রতি এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ওই উদ্যোগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে 1967 সালের মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর দখল করা পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমের সব এলাকা থেকে ইসরায়েলি দখল অপসারণ এবং সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। কাতারের এই অবস্থান আরব আমিরাতের অবস্থানের অনেকটা বিপরীত। দীর্ঘদিন থেকে কাতার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের বড় আকারের সাহায্য দিয়ে আসছে কাতার। ইসরায়েলি বিমান চলাচলে সৌদি আরব নিজেদের আকাশ পথ ব্যবহার করতে দিলেও কখনোই এমন অনুমতি দেবে না কুয়েত। সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ইসরায়েলি বিমান কুয়েতি আকাশ ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে, সেটিকে ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে দেশটি। সরকারি সূত্রের বরাত দিয়ে কুয়েতের দৈনিক আল কাবাস জানিয়েছে, ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর জন্য কখনোই কুয়েতের আকাশপথ ব্যবহার করতে পারবে না। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যাকার নতুন রুটটি কুয়েত দিয়ে নয়, অন্য কোনো দেশের মধ্য দিয়ে গেছে, যেটি কুয়েত থেকে অনেক দূরে। কুয়েত সরকার বলেছে, তারা কোনো দিনই ইসরায়েলের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এছাড়া কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। এদিকে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে। মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বৈঠকের পরেই সিদ্ধান্তটি ঘোষণা করে সৌদি আরব। এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি ফাতু বেনসৌদার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার এমন তথ্য দিয়েছেন। আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ নিয়ে তদন্তের কারণে তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। পম্পেও বলেন, আইসিসির এখতিয়ার পরিপূরক ও সহযোগিতা বিভাগের প্রধান
পাকিস ও মোচোচোকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাকে অনুমোদন দিয়েছেন। এতে তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের অনুমোদন দেওয়া হয়েছে। সাংবাদিকদের পম্পেও বলেন, আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছি কারণ দুঃখজনকভাবে আইসিসি আমেরিকান নাগরিকদের নিশানা বানিয়ে আসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বেনসৌদা ও পাকিসোকে সহায়তা করবেন তাদেরও নিষেধাজ্ঞার আওতায় পড়ার ঝুঁকি রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বলা হয়েছে এটি বিচার প্রক্রিয়ায় আরেকটি মার্কিন হস্তক্ষেপ। আন্তর্জাতিক বিচার প্রতিষ্ঠান ও তাদের কর্মকর্তাদের প্রতি এই দমনমূলক পদক্ষেপ নজিরবিহীন, যা আদালতের প্রতি মারাত্মক আঘাতের শামিল। পম্পেওর ঘোষণায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। যুক্তরাষ্ট্রের আগামী ৩রা নভেম্বরের নির্বাচনের দিন রাতে বড় জয় পেতে পারেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন টিভি চ্যানেল এইচবিওর সংবাদ বিষয়ক তথ্যচিত্র আক্সিওস অন এইচবিওকে এমনটা জানিয়েছে ডেমোক্রেটিক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণকারী সংস্থা হকফিশ। সংস্থাটি জানায়, নির্বাচনের দিন প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ট্রাম্প বড় ব্যবধানে জয়ী হবেন, যদিও পরবর্তীতে সব ভোট গণনা শেষে তিনি পরাজিত হবেন। যুক্তরাষ্ট্র জুড়ে ১৭,০০০-এর বেশি ভোটারের উপর চালানো জরিপে উপাত্ত বিশ্লেষণ করে এমনটা জানিয়েছে হকফিশ। করোনা ভাইরাস মহামারীর কারণে এবছরের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ মার্কিনই ডাকযোগে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। হকফিশকে উদ্ধৃত করে আক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে বিপুল সংখ্যক বেশি ডেমোক্রেট কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ভোট দেবেন। এ পদ্ধতিতে দেয়া ভোটগুলো গণনায় কয়েকদিন থেকে সপ্তাহ পর্যন্ত দেরি হয়ে থাকে। এই ভোট গণনা শেষে ট্রাম্প হেরে যাবেন। ইতিমধ্যে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ডাকযোগে ভোট গ্রহণের প্রক্রিয়াকে বিভিন্ন সময় ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি নোভিচক নার্ভ এজেন্ট হামলার শিকার হয়েছেন। বুধবার জার্মান সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছেন। এতে বলা হয়, জার্মানির সামরিক পরীক্ষাগারে টক্সিকোলজি পরীক্ষায় নাভালনির দেহে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগের সন্দেহাতীত প্রমাণ পাওয়া গেছে। গত ২০ আগস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তার সমর্থকদের ধারণা, তমস্ক বিমানবন্দরে নাভালনি চা পানের আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। অসুস্থ নাভালনিকে নিয়ে তার ফ্লাইট সাইবেরিয়ার তমস্কে জরুরি অবতরণ করে। এই শহরেরই একটি হাসপাতালে তাকে প্রথমে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে কোমায় থাকা নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। সেখানে তিনি এখনও কোমায় আছেন। নাভালনির সমর্থকরা বলছেন, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই নাভালনিকে বিষ দেওয়া হয়েছে। তবে ক্রেমলিন এমন অভিযোগ অস্বীকার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকের পর অ্যাকাউন্টটি থেকে বেশ কয়েকটি টুইট করা হয়। এতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে মোদীর ফলোয়ারদের প্রতি অনুরোধ জানানো হয়। ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই সহায়তা দিতে ফলোয়ারদের বলা হয়েছিল। টুইটার কর্তৃপক্ষ মোদীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এই ধরনের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদীর অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাকারের করা টুইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ২০২০ সালের জুলাইয়ে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর এবার মোদীর অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল। জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং প্রযুক্তি খাতের বিলিয়নিয়ার এলন মাস্কের মতো ব্যক্তিরাও রয়েছেন। ৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বেইজিংয়ে কিছু দেশ থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে প্রস্তুতির কথা জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে থাইল্যান্ড, কম্বোডিয়া, পাকিস্তান, গ্রিস, ডেনমার্ক, অস্ট্রিয়া, সুইডেন এবং কানাডার সঙ্গে ফ্লাইট চালু করা হবে। তবে এক্ষেত্রে আগত যাত্রীদের কেন্দ্রীয়ভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। একই সঙ্গে ২ বার কোভিড-১৯ টেস্ট করাতে হবে। দ্য সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না এক বিবৃতিতে জানিয়েছে, ৩রা সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চালু করা হবে। মূলত মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে। মার্চ থেকেই
বেইজিংমুখী আন্তর্জাতিক ফ্লাইট চীনের অন্য শহরে সরিয়ে নেওয়া হয়। এরপর করোনা টেস্টের পর যাত্রীদের বেইজিংয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। বর্তমানে বেইজিংয়ের জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে এখনও কোনো ভবনে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। সাবধানতার সঙ্গে মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি। কিন্তু তারপরও এখনও দেশটি অন্য দেশ থেকে সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলেই মনে করা হচ্ছে, যার ফলে বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের এখনও চীনে প্রবেশাধিকার দেওয়া হয়নি। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। আল্লাহ হাফেজ।